তো আজকের টপিকটা হলো কি, লাইট জ্বলছে তো, হ্যাঁ, ফ্লুইড মেকানিক্স। তো ফ্লুইড মেকানিক্স পড়ার আগে জানতে হবে হোয়াট ইজ ফ্লুইড। ফ্লুইডটা কি? হ্যালো, পড়াচ্ছি, পরে ফোন করো অনলাইন। হুইচ ক্যান ফ্লো, যারা ফ্লো করতে পারে, যে সমস্ত মেটার ফ্লো করতে পারে, কন্টিনিউয়াসলি ফ্লো করতে পারে, দ্যাটস কল্ড ফ্লুইড। যদি সলিড, ধরো এক বালতি স্টোন যদি নাও, স্টোনকে উপর থেকে ফেলে দাও, তাহলে কি হবে? প্রত্যেকটা আলাদাভাবে ডিসক্রিট হিসাবে নিচে পড়বে। এটা কিন্তু ফ্লো বলে না, কন্টিনিউটি মেনটেন থাকে না। কন্টিনিউটি মেনটেন থাকবে কোথায়? লিকুইড আর গ্যাসে। লিকুইড গ্যাসে কন্টিনিউটি মেনটেন কি করে বুঝবো আমরা? এটা হলো, দেখবে থ্রি ইডিয়টস সিনেমায়, তো থ্রি ইডিয়টসে যে শক লাগবে, শক লাগার কারণটা কি ছিল? প্রথমে কি হয়েছিল? কারেন্টের প্লেট দেওয়া হয়েছিল। যদি কোনো কারেন্টের প্লেট দেওয়া হয় আর কেউ উপর থেকে ধরো জল ফেলে দিল, তাহলে কি হবে? উপর থেকে যে জল ফেলে দিল, এবার নিচের জলের সাথে কি হবে? কারেন্টের কানেকশন আছে। এবার ওই ফ্লোটা মানে কি, প্রত্যেকটা পার্টিকেলসের মধ্যে পরস্পর ইন্টার কানেকশন আছে। তারপরে যদি ধরো পুকুরে, এত কিছু এক্সাম্পল না ভেবে, পুকুরে কোনো একটা ধরো এক বালতি জলের ভিতরে বা কোনো একটা কুয়োতে কারেন্টের তার ফেলে দেওয়া হলো, তাহলে কি দেখতে পাবো? এবার ওই জলে হাত দিয়ে দেখবে কারেন্ট হয়ে গেছে পুরো। তো হ্যাঁ, তো বেঁচে থাকা পরের ব্যাপার। তো ফ্লুইড বলতে, আইডিয়াল ফ্লুইড বলতে কি বোঝায়? মানে কি ফ্লুইড বলতে আমরা কি কি বুঝবো? সেটা হলো কি, গ্যাস অ্যান্ড লিকুইডস কে বুঝবো। গ্যাসকে আমি ফ্লুইড বলতে পারি, লিকুইডটাকেও ফ্লুইড বলতে পারি। তো আমরা এখন ফ্লুইডের বিভিন্ন প্রপার্টি নিয়ে ডিসকাশন করবো। তো ফ্লুইডের দুটো ব্রাঞ্চ আছে, ফ্লুইড মেকানিক্সের দুটো ব্রাঞ্চ আছে। একটা হলো কি হাইড্রোস্ট্যাটিক্স অ্যান্ড ফ্লুইড ডাইনামিক্স। হাইড্রোস্ট্যাটিক্স ব্রাঞ্চ যে ব্রাঞ্চে কি করা হয়, যে ব্রাঞ্চে ফ্লুইডটা আর রেস্টে থাকলে যে যে প্রপার্টি আমরা পাবো সেটা হলো কি হাইড্রোস্ট্যাটিক্স। আর ফ্লুইড ইন মোশনে যদি থাকে, তখন যে প্রপার্টিগুলো আমরা নিয়ে ডিসকাশন করছি যে ব্রাঞ্চটাতে, সেটা হলো কি ফ্লুইড ডাইনামিক্স। আমরা ফ্লুইড ডাইনামিক্স নিয়ে ডিসকাশন করবো। ফ্লুইড ইন মোশনে আছে, ফ্লুইড মোশনে থাকলে কি কি প্রপার্টি আমরা পাচ্ছি সেটা নিয়ে আমরা ডিসকাশন করছি। আমাদের সেই টপিকটা হলো কি ফ্লুইড ডাইনামিক্স। মেকানিক্সের দুটো পার্ট, হাইড্রোস্ট্যাটিক্স আর ফ্লুইড ডাইনামিক্স। হাইড্রোস্ট্যাটিক্স ব্রাঞ্চে আমরা কি জানতে পারছি? হাইড্রোস্ট্যাটিক্স ব্রাঞ্চ যেখানে ফ্লুইড আর রেস্টে আছে। ফ্লুইড ডাইনামিক্সটা হলো কি ব্রাঞ্চ যেখানে ফ্লুইড ইন মোশনে আছে। একদম সব বুঝতে পারছো তো? হ্যাঁ। তো ফ্লুইড ইন মোশনে থাকলে কি কি প্রপার্টি পাবো সেগুলো নিয়ে আমাদের আজকের টপিক হলো ফ্লুইড ইন মোশন, মানে ফ্লুইড ডাইনামিক্স নিয়ে ডিসকাশন আমরা করব। তো একটা ফ্লুইড কোনো একটা মানে কি, ধরো কোনো একটা ফ্লুইড মোশনে আছে, মোশনে থাকলে ফ্লুইডের মোশন নিয়ে ডিসকাশন যদি আমরা করতে যাই, তাহলে কি হবে? এটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়। তাহলে আমরা ফ্লুইডের একটা পার্টিকুলার মোশন নিয়ে ডিসকাশন করবো, ফ্লুইডের পার্টিকুলার মোশন নিয়ে ডিসকাশন করবো। তো আমরা এখানে ডিসকাশনসের সময় আমরা কি জানবো? আমাদের ফার্স্ট বাউন্ডারি যেটা হচ্ছে, সেই বাউন্ডারিটা কি আছে? বাউন্ডারিটা হলো যে ফ্লুইড মোশনে থাকাকালীন না কোনো সোর্স আছে, না কোনো সিঙ্ক আছে। মানে ধরো একটা টিউবের মধ্য দিয়ে ফ্লুইড ফ্লো করছে, মানে ফ্লুইডের পার্টিকেল গুলো ফ্লো করছে। তো টিউবের মধ্যে না কোনো ছিদ্র আছে, না কোনো আদার্স কোনো সোর্স আছে, কনসিডার করে নেবো। দেয়ার ইজ নো সোর্স, নো সিঙ্ক। তো ফ্লুইডের ফ্লোতে
ডিসকাশনস যদি আমি করতে যাই ফ্লুইডের ফ্লোটা নিয়ে, তাহলে ফ্লুইডের একসাথে সমস্ত ফ্লুইড গুলোকে নিয়ে যদি আমরা ভাবতে যাই আমাদের কাছে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে দাঁড়াবে। তাহলে ফ্লুইডের পার্টিকেল নিয়ে ভাবনা চিন্তা করবো। তো তার আগে আমরা পড়বো স্ট্রিমলাইন। স্ট্রিমলাইন, স্ট্রিমলাইন বলতে কি বোঝায়? দেখো কোন একটা পার্টিকেল যে পথে ট্রাভেল করবে দ্যাটস কল্ড ট্রেজেক্টরি। স্ট্রিমলাইনটা হলো কি? স্ট্রিমলাইনটা হলো কি ফ্লুইড পার্টিকেল যে পাথে ট্রাভেল করছে সেটাকে বলবো কি স্ট্রিমলাইন বলবো। ধরো একটা ফ্লুইড পার্টিকেল এই পথে ফ্লো, এই পথ বরাবর ফ্লো করছে, মোশনে আছে, মোশনে এই পথে যাচ্ছে। তাহলে এই যে তার মোশনসটাতে যে পথ ফলো করছে সেই পথ বরাবর যদি কোনো একটা ইমাজিনারি লাইন ড্র করি দ্যাটস কল্ড স্ট্রিমলাইন। স্ট্রিমলাইনের প্রপার্টিস কি আছে? স্ট্রিমলাইনের প্রপার্টিস হলো কি, স্ট্রিমলাইনের কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো, ওই দ্যাট পয়েন্টে ধরো এই এ পয়েন্ট আছে, এ পয়েন্টে কোনো একটা ফ্লুইডের পার্টিকেলের ভেলোসিটি, এ পয়েন্টে ভেলোসিটি ভি এ, তাহলে ওই এ পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে ওই ট্যানজেন্টটা কি ডিনোট করবে? ওই পয়েন্টে পার্টিকেলের ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি ডিফাইন করছে। বি পয়েন্টে যদি ভাবি তাহলে ওখান থেকে যদি ট্যানজেন্ট যদি ড্র করি তাহলে কি হবে? বি পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি ডিরেকশন ডিফাইন করছে। ফ্লুইড পার্টিকেল যদি এইদিকে মুভ করতো ট্যানজেন্ট এই ডিরেকশনসে হয়ে যেত। তো টাইপস অফ ফ্লো অফ ফ্লুইড, ফ্লুইডের ফ্লোর কটা টাইপস হতে পারে? একটা হলো কি স্ট্রিমলাইন ফ্লো और স্টেডি ফ্লো, আর একটা হলো কি টার্বুলেন্ট ফ্লো। ধরে নাও কোনো একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে দিয়ে কোনো একটা ফ্লুইড ফ্লো করছে। ফ্লুইড, ডিফারেন্ট ফ্লুইডের পার্টিকেল, এইগুলো হলো কি স্ট্রিমলাইন, মানে তার গতিপথ, ঠিক আছে? এই পথ বরাবর ফ্লো করছে ফ্লুইড। তাহলে আমি কোন একটা ক্রস সেকশনস কনসিডার করে নিলাম, কোন একটা ক্রস সেকশনস কনসিডার করে নিলাম। এই ক্রস সেকশনসে ফ্লুইড ফ্লো করছে, মানে কন্টিনিউয়াসলি ফ্লুইডের পার্টিকেল, ধরো এ একটা ক্রস সেকশনস কনসিডার করে নিলাম, বি একটা ক্রস সেকশনস কনসিডার করে নিলাম। তো কোন একটা ক্রস সেকশনসে ধরো এ পয়েন্টে যখন চলে আসবে, সমস্ত এ পয়েন্টে ফ্লুইডের পার্টিকেলের ভেলোসিটি ধরলাম ভিএ। যতগুলো ফ্লুইডের পার্টিকেল এ পয়েন্টে আসবে প্রত্যেকে কত ভেলোসিটি অ্যাটেন্ড করবে? ভিএ ভেলোসিটি অ্যাটেন্ড করবে। প্রত্যেকের ডিরেকশনস ওই পয়েন্ট থেকে ট্যানজেন্ট যদি ড্র করি সেটা হলো কি ওর ডিরেকশন। তো স্ট্রিমলাইন ফ্লো কাকে বলে বা ধারাটাকে প্রবাহ কাকে বলে? যে ফ্লোতে একটা পার্টিকুলার পয়েন্টে ফ্লুইডের পার্টিকেলের ভেলোসিটির ম্যাগনিটিউড আর ডিরেকশন সবসময় অলওয়েজ সেম থাকে। মানে এই কোনো পয়েন্টে নিয়ে যে কোনো ক্রস সেকশনসে ফ্লুইডের পার্টিকেলের ভেলোসিটি ভিএ অলওয়েজ ম্যাগনিটিউড সেম থাকবে আর ডিরেকশনস অলওয়েজ সেম থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? ওই ফ্লুইডটা কোন ফ্লোতে ফ্লো করছে? স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করছে। এটাকে অনেক সময় স্টেডি ফ্লো বলা হয়। স্টেডি ফ্লো মানে কি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না, মানে কি ভেলোসিটি ইজ নট ফাংশন অফ পজিশনস অ্যান্ড টাইম, দ্যাটস কল্ড স্ট্রিমলাইন ফ্লো। মানে এই এ পয়েন্টে যতগুলো ফ্লুইডের পার্টিকেল কন্টিনিউয়াসলি আসবে প্রত্যেকে সেম এই এ পয়েন্টে ভেলোসিটি অ্যাটেন্ড করবে, এ পয়েন্টে ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, তখন সেটাকে আমরা কি বলবো? স্ট্রিমলাইন ফ্লো। টার্বুলেন্ট ফ্লোটা কি? যে ফ্লোতে ধরো কোন একটা ফ্লুইড পার্টিকেল এ পয়েন্টে চলে এলো, ভেলোসিটি ভিএ হয়ে গেল, তারপর তো ফ্লুইড পার্টিকেল আসছে, তারপরে ফ্লুইড পার্টিকেল এলো, ভেলোসিটি ভি2 হয়ে গেল ওই একই পয়েন্টে। মানে ভেলোসিটি টাইমের সঙ্গে সঙ্গে
বা ডিফারেন্ট পজিশনে চেঞ্জ হচ্ছে, তখন সেটাকে বলবো কি টার্বুলেন্ট ফ্লো। মানে কি ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ পজিশনস অ্যান্ড টাইম অলসো। তো স্ট্রিম লাইন আর স্ট্রিম লাইন ফ্লোটাকে কোনো গুলিয়ে ফেলবে না। স্ট্রিম লাইন মানে কি ফ্লুইড পার্টিকেল যে পাথে ট্রাভেল করছে, দ্যাটস কল্ড স্ট্রিম লাইন। আর স্ট্রিম লাইন ফ্লোটা হলো কি যে ফ্লোতে ফ্লুইডের কোন একটা পার্টিকুলার পয়েন্টে ফ্লুইডের পার্টিকুলার ভেলোসিটি অলওয়েজ ফিক্স থাকবে, ডিরেকশনস অলওয়েজ ফিক্স থাকবে, দুটোর মধ্যে কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায় সেটাকে বলবো কি টার্বুলেন্ট ফ্লো আমরা বলছি। তো আমরা এখন পড়বো স্ট্রিম লাইনের প্রপার্টি, ধারা রেখার ধর্মগুলো, properties of streamline. Number 1, first শব্দ হচ্ছে কেন, tangent at any point on the streamline gives the direction of the velocity at that point. মানে স্ট্রিমলাইনের উপর যদি কোনো ট্যানজেন্ট যদি ড্র করি তাহলে কি ডিনোট করবে, ওই দ্যাট পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন ডিফাইন করবে। নাম্বার 2 যেটা হচ্ছে two streamline does not intersect to each other. Two streamlines does not intersect to each other. দুটো স্ট্রিমলাইন কখনো পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারে না। ধরে নাও এটা মেনে নিয়ে চলো ইন্টারসেক্ট করে গেছে, দুটো স্ট্রিমলাইন ইন্টারসেক্ট করে গেছে, এই একটা স্ট্রিমলাইন আর একটা স্ট্রিমলাইন ইন্টারসেক্ট করে গেল, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট ফার্স্ট সেকেন্ড ইন্টারসেক্টিং পয়েন্ট হলো ও, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে ফার্স্ট স্ট্রিমলাইনের জন্য ভেলোসিটি ডিরেকশন এইদিকে হবে, আর সেকেন্ড স্ট্রিমলাইনের জন্য ইন্টারসেক্টিং পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এই জায়গায় হবে। তাহলে অ্যাট এ পয়েন্টে দুটো ভেলোসিটি ডিরেকশন কখনো পসিবল নয়। তাহলে সেই জন্য আমরা বলবো যদি কোনো পার্টিকেল স্ট্রিমলাইন ফ্লোতে যদি ফ্লো করে তাহলে তার স্ট্রিম লাইন বা স্টেডি ফ্লোতে যদি ফ্লো করে তাহলে তাদের স্ট্রিম লাইন ডাজ নট ইন্টারসেক্ট টু ইচ আদার, কখনো তারা পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারবে না। বাট টার্বুলেন্ট ফ্লোতে আমরা করবে। আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হলো কি স্ট্রিম লাইন ফ্লো প্রপার্টি নিয়ে ডিসকাশনস করতে যাচ্ছি, আদারওয়াইজ টার্বুলেন্ট ফ্লো নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আর তারপরে প্রপার্টি কি আছে দেখি, third number property is where the streamlines are crowded, where the streamlines are crowded, যেখানে স্ট্রিম লাইন গুলো যত বেশি ক্রাউডেড হবে, ক্রাউডেড মানে কি এক জায়গায় অনেক স্ট্রিম লাইন হবে বাট ইন্টারসেক্ট না করে, তাহলে বুঝে নেবে ওখানে ফ্লুইডের the intensity of the fluid is increased. অনেক সময় নলে জল পড়া ফ্লোটা একটু বেশি হয়, কখনো কম হয়, তাহলে যখন বেশি হচ্ছে মানে বুঝে নেবে স্ট্রিম লাইনগুলো ওখানে ক্রাউডেড বেশি হচ্ছে, আর যদি জল যদি আস্তে করে পড়ে তাহলে বুঝে নেবে স্ট্রিম লাইনগুলো কি হবে, ওখানে স্ট্রিম লাইনগুলো কিভাবে আছে, স্ট্রিম লাইনগুলো কম পরিমাণে আছে। তো ফ্লুইড মানে কি লিকুইড আর গ্যাস, তো আমি এখানে আমরা পার্টিকুলার লিকুইড নিয়ে ভাবনা চিন্তা করবো, লিকুইড নিয়ে যদি আমরা অ্যানালাইসিস যদি করতে পারি সহজ হবে। তো আমরা ফ্লুইডকে আরো ক্লাসিফিকেশন করব, টাইপস অফ ফ্লুইড। ফ্লুইডের টাইপস আরো দুটো ভাগে ভাগ করা হতে পারে, একটা হলো কি কম্প্রেসিবল ফ্লুইড, কম্প্রেসিবল ফ্লুইড বলতে কি বোঝায়, যে ফ্লুইডের তার
ভলিউম চেঞ্জ করতে পারি। ভলিউম চেঞ্জ করলে মানে কি ডেন্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডেন্সিটি ইজ নট কনস্ট্যান্ট। আমি গ্যাসটাকে বলতে পারি কি কম্প্রেসিবল ফ্লুইড। বেলুনকে চেপে দিলাম, তাহলে কি হবে, ডেন্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা হলো কি ইনকম্প্রেসিবল ফ্লুইড, যে ফ্লুইডের ডেন্সিটি ইজ কনস্ট্যান্ট, যেটা এই ট্রেনে ডিসকাশন করব। যে ফ্লুইডের ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে, যাকে আমি ডেন্সিটি চেঞ্জ ঘটাতে পারি না, সেটাকে বলবো কি ইনকম্প্রেসিবল ফ্লুইড। তো ইনকম্প্রেসিবল ফ্লুইডটা নিয়ে ডিসকাশন করব, দ্যাট মানে কি এটা হতে পারে কি লিকুইড। লিকুইড ইজ এ পারফেক্ট ইনকম্প্রেসিবল ফ্লুইড। তুমি জলকে বা কোনো লিকুইডকে তুমি কম্প্রেসড করে, মানে 1 লিটার জলের বোতলে তুমি 10 লিটার জল তুমি ভরতে পারবে না, ডেন্সিটি চেঞ্জ করতে পারবে না। তো আমরা কি নিয়ে, কোন ফ্লুইড নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি, সেটা হলো কি ইনকম্প্রেসিবল ফ্লুইড নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি, লাইক এ লিকুইড। লিকুইড ইজ এ পারফেক্ট ইনকম্প্রেসিবল ফ্লুইড, আর গ্যাস হলো কি পারফেক্ট কম্প্রেসিবল ফ্লুইড। তো এখন আমরা যেটা নিয়ে আমরা কি পড়তে যাচ্ছি আগে ক্লিয়ার করতে হবে। আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইডের স্টেডি ফ্লো নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি। আচ্ছা, একটা লিকুইড কখন কোন একটা ফ্লো করতে পারে? কেউ ওই দিক থেকে প্রেসার দিচ্ছে, মানে ধাক্কা দিচ্ছে না, যদি কোন একটা টিউবের মধ্যে যদি প্রেসারের ডিফারেন্স যদি থাকে, তাহলে বুঝে নেবে লিকুইড ফ্লো করছে। লিকুইড কোথা থেকে কিভাবে ফ্লো করে? হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসারের দিকে লিকুইড ফ্লো করছে। এই চুপচাপ দেখো, কথা বলছো কেন? তো এখন আমরা যেটা নিয়ে জানতে যাচ্ছি সেটা হলো কি ফ্লুইড ইন স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করছে আর স্টেডি ফ্লোতে ফ্লো করছে, আর যে ফ্লুইডটা আছে সেটা হলো কি মাস্ট বি ইনকম্প্রেসিবল ফ্লুইড। তো এখন আমরা জানবো ইকুয়েশন অফ কন্টিনিউটি। তার আগে রেট অফ ফ্লো অফ ফ্লুইড আমরা জানবো। রেট অফ ফ্লো অফ ফ্লুইড। রেট অফ ফ্লো অফ ফ্লুইড বলতে কি বোঝায়? কোনো একটা ফ্লুইড ফ্লো করছে, পার সেকেন্ডে কতটা মাসের ফ্লুইড ফ্লো করছে সেটা নিয়ে ডিসকাশন আমরা করব। পার সেকেন্ডে কতটা মাসের ফ্লুইড ফ্লো করে বেরিয়ে গেল সেটা নিয়ে, সেটাকে আমরা কি বলছি? রেট অফ ফ্লো অফ ফ্লুইড। ধরুন কোনো একটা কন্টেনার আছে, স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করছে, মানে কি সমস্ত পার্টিকেলস গুলো একটা পার্টিকুলার ক্রস সেকশনসে সেম স্পিডে মুভ করছে, পার্টিকুলার ক্রস সেকশনস। স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করছে। তো ধরে নাও কোন একটা ক্রস সেকশন আমি কনসিডার করে নিলাম, ক্রস সেকশন এরিয়া হলো আলফা। ক্রস এ হলো কোন একটা ক্রস সেকশনাল, এখান থেকে ফ্লুইড পার্টিকেল গুলো ধরো ভি স্পিডে মুভ করে চলে গেল। সমস্ত ফ্লুইড পার্টিকেল গুলো এদিক থেকে ক্রস সেকশনের মধ্যে দিয়ে এন্ট্রি করলো, কত স্পিডে বেরিয়ে গেল? ভি স্পিডে বেরিয়ে গেল। মানে এই ক্রস সেকশনস এর স্পিড কত? ভি। স্পিড কত আছে? ভি আছে। মানে এখান থেকে এন্ট্রি করার সময় কত স্পিডে মুভ করছে? ভি স্পিডে মুভ করছে। স্পিড ভি মধ্যে কি বোঝাচ্ছে? 1 সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করবে? ভি ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে এখান থেকে এন্ট্রি করার নেক্সট, এখান থেকে এন্ট্রি করলো, তাহলে টি টাইমে 1 সেকেন্ডে কত ডিস্টেন্স? ভি ডিস্টেন্স ট্রাভেল করলো। মানে যতগুলো ফ্লুইড পার্টিকেল এর ভিতরে আসবে প্রত্যেকে ভি ডিস্টেন্স ট্রাভেল, ভি স্পিডে অ্যাটেন্ড করছে, বা ভেলোসিটি অ্যাটেন্ড করছে, সরি। তো টি টাইমে কতটা ডিস্টেন্স সে ট্রাভেল করবে? 1 সেকেন্ডে ভি যদি হয়, তাহলে টি টাইমে ভি ইনটু টি, মানে এখান থেকে এন্ট্রি করার পরে নেক্সট টি টাইমে কত ডিস্টেন্স ট্রাভেল করে গেল? L equals to V into T ডিস্টেন্স ট্রাভেল করে, ধরো কোন একটা ফ্লুইড, একটা সিঙ্গেল ফ্লুইড পার্টিকেল এলো, এসে এখানে চলে এলো, টি টাইম বাদে এখানে চলে এলো। মানে একটা ফ্লুইড পার্টিকেল তো নেই, অনেকগুলো ফ্লুইড পার্টিকেল আছে। তাহলে এখান থেকে এন্ট্রি করা টি টাইমে
যতগুলো ফ্লুইড পার্টিকেল এখান থেকে টি টাইম ধরে কতগুলো ফ্লুইড পার্টিকেল গুলো বেরিয়ে গেল, সবাই কোথায় আছে, এখান থেকে টি টাইমে এখান থেকে এন্ট্রি করলো, নেক্সট টি টাইমে কতটা ফ্লুইড, একটা ফ্লুইড পার্টিকেল কত ডিস্টেন্স ট্রাভেল করে এখানে চলে এসেছে, ভি ইন্টু টি ডিস্টেন্স ট্রাভেল করে এরকম বি পয়েন্টে চলে এসেছে। তাহলে টি সময় ধরে যতগুলো ফ্লুইড পার্টিকেল গুলো ক্রস সেকশনস এর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, সবাই কিন্তু এই এর লেন্থের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে ফ্লুইড ডেনসিটি, যে ফ্লুইড এখান থেকে ফ্লো করছে, ফ্লুইডের ডেনসিটি কত, ডেনসিটি তুমি ধরে নাও রো, যেটা কনস্ট্যান্ট আছে। তাহলে এখান থেকে টি সময়ে কতটা অ্যামাউন্ট, মানে কতটা মাসের ফ্লুইড এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, মানে এই এবি কে সিলিন্ডার যদি ধরি, এই সিলিন্ডারের আয়তন যতটা, তত আয়তনের ফ্লুইড, তত আয়তনের মধ্যে যত অ্যামাউন্টের ফ্লুইড আছে সমস্ত ফ্লুইড গুলো এর মধ্যে দিয়ে বেরিয়ে গেল। মানে কি এখান থেকে টি টাইম ধরে পাসিং ফ্লুইড গুলো সবাই এই এবি লেন্থের কোন একটা সিলিন্ডারের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে মাস কত হবে, ফ্লো অফ ফ্লুইড থ্রু দা ক্রস সেকশন এ। তাহলে কত মাসের ফ্লুইড এখান থেকে এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, সেটা হলো এর ঘনত্ব ইন্টু এইটুকুর আয়তন। আয়তন কত হবে, লেন্থ ইন্টু ক্রস সেকশন এরিয়া আলফা ধরে নিচ্ছি, লেন্থ কত, ভি ইন্টু টি ইন্টু আলফা। তাহলে আমি একটু গুছিয়ে লিখি, আলফা রো ভি ইন্টু টি। এটা এর ক্রস সেকশন এরিয়া ডিরেকশনস কোন দিকে, এই দিক বরাবর, এই দিকে আলফা ভেক্টর ডিরেকশন এইদিকে, এখানে ভেলোসিটির ডিরেকশনস কোন দিকে, এই দিক বরাবর আছে। তো এখানে মাসের কনজারভেশনস এর প্রপার্টি যদি আমি ভাবি, কোন একটা মাসের কনজারভেশনস প্রপার্টি যদি আমি ভাবি, তাহলে কি হবে, এখানে না কোনো সোর্স আছে না কোনো সিঙ্ক আছে, মানে এখানে কোনো ছিদ্র নেই, মানে কি ফ্লুইড, যে ফ্লুইড গুলো ফ্লো করছে তার মাস লস হয়ে যাবে। ছিদ্র থাকে তাহলে কোন দিকে জল বেরিয়ে যাবে। আর যদি কোনো নল যদি ঢোকানো থাকতো, মানে এখান থেকে আদার্স কোনো নল এর ভিতরে এখানে ফ্লুইড ফ্লো করছে আরো ঢুকে গেল, এটা কিন্তু নেই। এখানে না কোনো আলাদাভাবে কোনো ছিদ্র, মানে না সোর্স না সিঙ্ক আছে, মানে অ্যামাউন্ট অফ, মানে মাস অফ ফ্লুইড অলওয়েজ কনস্ট্যান্ট আছে। তো আমি কনসিডার করে নিলাম, তাহলে 1 সেকেন্ডে কত মাসের ফ্লুইড ফ্লো করছে, তো 1 টি টাইমে এই ক্রস সেকশনের মধ্যে কতটা ফ্লুইড ফ্লো করে গেল, এতটা। তাহলে 1 সেকেন্ডে কতটা ফ্লুইড ফ্লো করে যাবে, রেট অফ ফ্লো অফ ফ্লুইড মানে এম বাই টি। 1 সেকেন্ডে কত হবে, টি টাইমে, তাহলে 1 সেকেন্ডে কত হবে এটা, তাহলে আলফা রো ইন্টু ভি। ঠিক আছে, ধরো কোন একটা ক্রস সেকশন তুমি নিয়েছো, এটা ক্রস সেকশন, ক্রস সেকশন এরিয়া ডিরেকশন কোন দিকে, অলওয়েজ লম্ব বরাবর আলফা। কোন একটা ফ্লুইড কোন একটা ফ্লুইড ধরো ভি ভেলোসিটি নিয়ে ক্রস সেকশনস এর মধ্যে দিয়ে পাস করছে, সেটা হলো কি ক্রস সেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করে পাস করে যাচ্ছে। তাহলে রেট অফ ফ্লো অফ ফ্লুইড বলতে কি বোঝায়, ওই ক্রস সেকশন এরিয়া, ডেনসিটি ফ্লুইডের ইনটু স্পিড ভেলোসিটি, কিন্তু কোন ভেলোসিটি নেব, লম্ব বরাবর ক্রস সেকশনস এর, এই ক্রস সেকশনস এর সাথে লম্ব বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা নেব, কারণ লম্ব বরাবর দিকে সব সময় ফ্লো ম্যাক্সিমাম হয়। তোমরা নিশ্চয়ই জানো, প্রচুর প্র্যাকটিক্যাল লাইফ এগুলো তোমরা বুঝতে পারবে। অলওয়েজ পারপেন্ডিকুলার ডিরেকশনসে ফ্লো ম্যাক্সিমাম। ঠিক আছে, এই হলো ক্রস সেকশন, এই বরাবর ফ্লোটা সবসময় ম্যাক্সিমাম হবে। এই দিকের ফ্লোটা, মানে যদি কোনো কিছু ফ্লো করছে, এইটা ক্রস সেকশনের সাথে সার্টেন অ্যাঙ্গেল করে বললে একটু দেশি ভাষায় মানে কি আড়াআড়ি ভাবে ফ্লো কিন্তু কম হবে। সার্টেন পারপেন্ডিকুলার বরাবর ফ্লো অলওয়েজ ম্যাক্সিমাম। তাহলে আমরা কোন কম্পোনেন্ট নেবো ভেলোসিটির, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেবো। এই তাহলে এর সাথে থিটা অ্যাঙ্গেল করে যদি থাকে তাহলে এটা কত হবে, ভি কস থিটা। তাহলে এখানে রেট অফ ফ্লো অফ ফ্লুইড কত হবে,
এম বাই টি এর ভ্যালু কত হবে, সেটা হলো কত হবে, ডেনসিটি velocity component along the perpendicular of the cross sections and cross sectional area। তাহলে রো এ বি cos থিটা যদি হয় তাহলে এ ডট, তাহলে কত ভি ডট আলফা, এটা হলো কি রেট অফ ফ্লো অফ ফ্লুইড। তো আমি একটা টিউব নিচ্ছি নন ইউনিফর্ম ক্রস সেকশন, নন ইউনিফর্ম ক্রস সেকশন মানে কত মোটা কত সরু, সমান ক্রস সেকশন কিন্তু নয়। ধরো এটা নন ইউনিফর্ম ক্রস সেকশনস এর কোন একটা টিউব নিলাম, ঠিক আছে, এইরকম ধরো। তো নন ইউনিফর্ম ক্রস সেকশনস এর যদি কোনো টিউব যদি নিই, নন ইউনিফর্ম ক্রস সেকশনস এর আমি টিউব নিচ্ছি যেটা স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করছে, এখান থেকে ফ্লুইড গুলো এইরকম এইভাবে। এই তোমরা বুঝছো তো? তো এখানে একটা ক্রস সেকশন এরিয়া নিলাম, একটা মোটা অংশ নিলাম, একটা সরু অংশ নিলাম। সরু মানে কি ক্রস সেকশন কম। তো এখানে এই এ ক্রস এ আর বি দুটো সেকশনস কাট করে নিলাম। দেখো এখানে এর ক্রস সেকশন এরিয়া হলো ভি এ, সরি আলফা এ। এইখান থেকে যত ফ্লুইড ফ্লো করবে ভেলোসিটি কত হবে, ভি এ ধরে নিচ্ছি। আর এখানে ক্রস সেকশন এরিয়া আলফা বি, এখানকার ফ্লুইডের ভেলোসিটি কত হবে, ভিবি। এ বলে কেন স্যার ফ্লুইডের ভেলোসিটি তো আলাদা আলাদা একই হওয়া উচিত স্ট্রিমলাইন ফ্লোতে, একটা পার্টিকুলার জায়গায় একই হবে। তাহলে এখানে রেট অফ ফ্লো অফ ফ্লুইড কত হবে, আমি এম ধরে নিচ্ছি এখানে, তাহলে কত হবে রো ভি এ ডট আলফা এ, প্রত্যেকটা জায়গায় যে ডেনসিটি সেম। এই চুপ করো, এটার মধ্যে দিয়ে কত হবে, দেখো রেট অফ ফ্লো অফ ফ্লুইড মানে এটা, এখানকার ভেলোসিটি ডট ক্রস সেকশন এরিয়া। না কোনো ছিদ্র আছে, না না সোর্স না সিঙ্ক, মানে এখানে যত মাস ঢুকবে ওখানে তত মাস বেরিয়ে যাবে, বুঝতে পারছো তো? এই তাহলে এখানে মাসের কনজারভেশন প্রপার্টি যদি ধরি তাহলে কি হবে, m1 equals to m2, এখানে যত মাস এন্ট্রি করছে তত মাস বেরিয়ে যাচ্ছে ফ্লোয়িং আউট। রো va ডট আলফা এ equals to রো vb ডট আলফা বি। তাহলে আচ্ছা এইটাকে কি বলছি, রেট অফ ফ্লো অফ ফ্লুইড, এক সেকেন্ডে যতটা ফ্লুইডের মাস ফ্লো করছে কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনস এর মধ্যে দিয়ে। রোডও কেটে দাও, তাহলে কত হবে va ডট আলফা এ ইকুয়ালস টু vb ডট আলফা বি। এবার দেখো আমি ধরে নিচ্ছি এই টিউবটা বাঁকা নেই, মানে কি হরাইজন্টাল বরাবর টিউব আছে, টিউবটা হরাইজন্টাল আছে, এরকম ভাবে খাড়াই নেই, হরাইজন্টাল। হরাইজন্টাল যদি থাকে এরকম ভাবে, এটা হরাইজন্টাল যদি রেখে দিই, এটা হলো ইউনিফর্ম ক্রস সেকশন, দেখে বুঝতে পারছো। হরাইজন্টাল যদি থাকে তাহলে ক্রস সেকশন এরিয়া এইদিকে, ভেলোসিটি ডিরেকশন এইদিকে, তাহলে কত হবে, দেখো থিটা যদি 0 হয় তো রেট অফ ফ্লো অফ ফ্লুইড কত হচ্ছে, রেট অফ ফ্লো অফ ফ্লুইড কত হবে, এম বাই টি এর ভ্যালু কত হবে, এই তো আলফা রো ভি, যেটা অলওয়েজ কি পাবো, দেখো এই পয়েন্টে রেট অফ ফ্লো অফ ফ্লুইড আর এই পয়েন্টে রেট অফ ফ্লো অফ ফ্লুইড কি হবে, সমান, না সোর্স না সিঙ্ক, মানে আমি বলতে পারি এই পুরো ভ্যালুটা কি পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি। এটাকে বলা হয় ইকুয়েশন অফ কন্টিনিউটি। আমি তাহলে তাহলে রেট অফ ফ্লো অফ ফ্লুইড কনস্ট্যান্ট। দেখো ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য ডেনসিটি কনস্ট্যান্ট, তাহলে কত হবে, আলফা ভি ইকুয়ালস টু কত পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি। তুমি ইউনিফর্ম ক্রস সেকশন ধরতে পারো, নন ইউনিফর্ম ক্রস সেকশন ধরতে পারো। তাহলে এই ইকুয়েশনসটাকে কি বলবো, কোন একটা ক্রস সেকশনস এর মধ্য দিয়ে যদি কোনো ফ্লুইড যদি ফ্লো করে তাহলে ওই ক্রস সেকশনস এর এরিয়া ইনটু তার ভেলোসিটি গুণ করলে তাহলে কি পাবো, ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং, ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং কি হচ্ছে, ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং perpendicular of the cross sections is constant। এটাকে বলবো কি রেট অফ ফ্লো অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি। যদি সার্টেন অ্যাঙ্গেল করে ক্রস সেকশনের সাথে সার্টেন অ্যাঙ্গেল করে যদি থাকে তখন সেটা কি ইউজ করব, va ডট আলফা এ। এবারে যদি
ক্রস সেকশনস, এটা হলো ক্রস সেকশনস, ক্রস এরিয়া ডিরেকশনস এইদিকে, স্পিড হলো ডিরেকশনস এইদিকে। তাহলে কি হবে, থিটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কত হবে, ভি ইন্টু আলফা সমান কত হয়ে যাবে, ভি ইন্টু আলফা কনস্ট্যান্ট। তাহলে কোন একটা ক্রস সেকশনস এর মধ্য দিয়ে কোন ফ্লুইড যদি ফ্লো করে, ক্রস সেকশন এরিয়া ইনটু তার ভেলোসিটি ডিরেকশনস অ্যালং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এটা এই ইকুয়েশনসটাকে বলছি ইকুয়েশন অফ কন্টিনিউটি। এবার এটাকে ডেপথে অ্যানালাইসিস করা যাক, কি হতে পারে। আচ্ছা, আলফা ইনটু ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কোন একটা ক্রস সেকশন আছে, এই ক্রস সেকশনস এর মধ্য দিয়ে ভি স্পিডে কোন ফ্লুইড পার্টিকেল ফ্লো করছে। এবারে দেখো তো, ভি প্রপোর্শনাল টু 1 বাই আলফা। যেখানে ক্রস সেকশনস কম হবে সেখানে স্পিড বেশি, যেখানে ক্রস সেকশনস কম সেখানে স্পিড, যেখানে ক্রস সেকশন বেশি সেখানে স্পিড কম। মানে কি, নল যদি সরু হয়, এই চুপ করো ভালো করে শোনো, নল যদি সরু হয় সেখানে স্পিড বেশি হবে। এবার নল যদি বড় হয়, ক্রস সেকশনের যদি বড়, সেখানে স্পিড কিন্তু কম হবে। তাহলে সরু নলে বেশি স্পিডে ফ্লুইড ফ্লো করে, আর মোটা নলে মানে ক্রস সেকশন বেশি, সেখানে কি হবে, আস্তে ফ্লুইড ফ্লো করবে। আস্তে ফ্লুইড মানে স্পিডটা কি হবে, কম হবে। এবার আমরা পড়তে হবে ভিসকোসিটি, যেটাকে বলা হয় সান্দ্রতা। দেখবে একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা কিন্তু সেই আমাদের কন্ডিশনস থেকে সরছি না, ফ্লুইড স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করছে, কোনো দেয়ার ইজ নো টার্বুলেন্ট ফ্লো। তুমি জল খাচ্ছ নর্মালি, র্যান্ডমলি বোতল উঁচু করে দিয়েছো, কিন্তু ধরো তুমি সিরাপ খাচ্ছ, গাঢ় সিরাপ, কোনো গাঢ় কিছু, কোনো মধু খাচ্ছ, কিন্তু ওই মধু খাওয়ার সময় দেখবে তুমি খেলে তারপরে গিয়ে গাটা চেটে নিচ্ছ হয়তো, কারণ কি, কেন জানো, যখন ফ্লুইডটা ফ্লো করে বার হয়ে যাচ্ছে দেখো গায়ে একটু আলাদা করে লেগে থাকে। এর কারণটা জানতে হবে, সায়েন্টিফিক ব্যাপার আছে। সেটা হলো কি, হেডিং করে সান্দ্রতা বলে, বাংলায় বলা, ইংলিশে বলা হয় ভিসকোসিটি। ভিসকোসিটি বানান ঠিক, বানানের সাথে ম্যাটার করে না, কনসেপ্টের সাথে ম্যাটার করে। ধরো কোন একটা টিউব তুমি ধরে নাও, আমরা টিউব না হলে ফ্লুইড ফ্লো করবে কি করে, একটা টিউব আছে, এটা হলো কি অ্যাক্সিস, এটা হলো অ্যাক্সিস। একটা জিনিস খেয়াল করবে, আমি যখন কোন একটা গাঢ় কোনো জিনিস ঢালছি বা বের হচ্ছে, এইরকম দেখবে এই গায়ে কিন্তু লেগে থাকে, পড়ে যায়। গাঢ় মানে কি, ডেনসিটি হায়ার, আর পাতলা মানে কি, ডেনসিটি লো। তো ফ্লুইডের মধ্যে, ফ্লুইড যখন মোশনে থাকবে একটা প্রপার্টি পাওয়া যায়, সেই প্রপার্টিটা হলো কি, একটা বাধা, ফ্রিকশন। সেই প্রপার্টিকে বলছি ভিসকোসিটি। যে কোনো ম্যাটার, যে কোনো কিছুর মোশনসে যদি বাধা থাকে তখন সেটাকে বলে ফ্রিকশন। তো ওই ফ্রিকশনসটা লিকুইডে, ফ্লুইডের জন্য সেটাকে বলে ভিসকোসিটি বলা হয়। তো কেন এরকম হয়, কারণটা দেখবে, এর কারণটা হলো কি, তুমি কোনো কিছু ঢালছো, তাহলে উপরের ফ্লুইড পার্টিকেল গুলো আগে এসে পড়ছে, আর নিচের ফ্লুইড পার্টিকেল গুলো লেটে পড়ছে, সেই জন্য এর গায়ে লেগে থাকে। মানে এর দ্বারা বোঝা যাচ্ছে, লেয়ার বাই লেয়ার ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, ধরো লেয়ার বাই লেয়ার, ধরো এই কোন একটা লেয়ার নিলাম, একটা স্ট্রিমলাইন লেয়ার নিলাম, এখানে ভেলোসিটি ধরে নাও ভি, আর তার ঠিক উপরের লেয়ার ভেলোসিটি কত হয়ে যাবে, ভি প্লাস ডিভি। বেড়ে লেয়ার বাই লেয়ার ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য কি হবে, লেয়ার বাই লেয়ারে ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য কি হবে, ফ্লুইডটা গায়ে লেগে থাকে। এবারে নিচে ভেলোসিটি ভি, উপরে ভেলোসিটি ভি প্লাস ডিভি কেন লিখছি, কেন বেশি হচ্ছে, কারণ কি, এর ভেলোসিটি উপরের লেয়ারে ভেলোসিটি বেশি থাকার জন্য আগে এসে পড়ছে, আর নিচের লেয়ারে ভেলোসিটি কম থাকার জন্য পরে এসে পড়ছে। তাহলে নিশ্চয়ই এই নিচের লেয়ারের যে ফ্লুইড পার্টিকেল যেটা মুভ করছে, তার মোশনসের বাধা থাকার জন্য ভেলোসিটিটা কম হয়ে যাচ্ছে। এটাকেই বলছে বাধা, মোশনসের বাধা, ভেলোসিটি কম পাচ্ছি, দ্যাটস কল্ড ভিসকোসিটি বলছি। তো ভিসকোসিটি হলো কি একটা প্রপার্টিজ,
যে প্রপার্টিজে কি হবে, ফ্লুইডের স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করা কোনো ফ্লুইডের ভেলোসিটি লেয়ার বাই লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে বলছে কি ভিসকোসিটি। তো আমি এটা কখন পসিবল, আমি কনসিডার করে নিচ্ছি ফ্লুইডের মোশনস অ্যালং দেয়ার অ্যাক্সিস, এরকম রেডিয়াস বরাবর কোনো কিন্তু মোশন নেই। রেডিয়াস বরাবর যদি মোশন হতো ফ্লুইড গুলো গুলিয়ে যেত, মানে কি বোঝাচ্ছে, স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করতো না, টার্বুলেন্ট ফ্লোতে ফ্লো করতো। তো ভিসকোসিটির মানটা নিশ্চয়ই তাহলে এই লেয়ারের উপর কোনো একটা বাধা জড়িত ফোর্স কাজ করেছে, তার জন্য ভেলোসিটি কম পেয়ে যাচ্ছি। সেই ফোর্সটাকে বলছি ভিসকাস ফোর্স। তো সেই রিলেটেড নিউটনসের ল আছে, নিউটনস ল অফ ভিসকোসিটি। ধরে নাও কোন একটা টিউবের এটা লোয়ার পার্ট, এই বরাবর কিন্তু মোশন নেই, এখান থেকে এক্স ডিস্টেন্স উপরে আমি কোন একটা স্ট্রিমলাইনের লেয়ার নিলাম যার ভেলোসিটি কত হবে ভি। এবার এখান থেকে এক্স প্লাস ডিএক্স ডিস্টেন্স উপরে, মানে আরেকটু উপরে চলে গেলাম, তাহলে যত উপরের দিকে যাব লেয়ার বাই লেয়ার ভেলোসিটি কি হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে, ভি প্লাস ডিভি। এবার বলবে যে স্যার আরো এই দিকে গেলে ভেলোসিটি কি বাড়বে, এই অ্যাক্সিসের পরে গিয়ে যত আমি টার্মিনাল এই পাত্রের গায়ের দিকে যাব ভেলোসিটি কিন্তু কমে যাবে। আচ্ছা এখান থেকে এক্স ডিস্টেন্স উপরে কতটা লেয়ার উপরে গেলে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, ভি থেকে ভি প্লাস ডিভি হয়ে গেল কতটা লেয়ার উপরে, ডিএক্স লেয়ার উপরে, কতটা লেয়ার উপরে, ডিএক্স লেয়ার উপরে। তাহলে ডিএক্স লেয়ারে এক্স ডিস্টেন্স থেকে ডিএক্স ডিস্টেন্স চেঞ্জের জন্য ভেলোসিটি কতটা চেঞ্জ হয়ে গেল, ডিভি। তাহলে ইউনিট ডিস্টেন্সের জন্য কতটা হবে, ডিভি বাই ডিএক্স। এটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলা হয়, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগ নতি বলা হয়, গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। তো অ্যাকর্ডিং টু নিউটন তাহলে এই লেয়ারের কতটা ফোর্স করছে, সেই ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু দা, এই দুটো লেয়ারের মধ্যে এরিয়া ধরে নাও এরিয়া যত বেশি হবে ফোর্স তত বেশি হবে। আর কি হবে, এরিয়া বাড়লে ফোর্স বাড়বে, মাইন্ড। আর হলো কি ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে প্রপোর্শনাল হবে, ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে প্রপোর্শনাল হবে। এবারে দেখো এ প্রপোর্শনাল টু অ্যাডজাস্ট করো এ ডিভি বাই ডিএক্স, প্রপোর্শনাল সাইন তুলে দাও, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে ইটা, এ ডিভি বাই ডিএক্স। এই ইটাটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলা হয়, ইটা কনস্ট্যান্টটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি which depends on the nature of fluid, ঠিক আছে। জলের জন্য ইটার ভ্যালু ভেরি লো, ইটা যত হায়ার হবে ভিসকাস ফোর্স তত বেশি হবে। ইটার ভ্যালু কি হবে, যদি ওয়াটার যদি ভাবি ইটার ভ্যালু ভেরি লো, সেই জন্য আমরা জল খাওয়ার সময় ডাইরেক্ট মুখে ঢেলে দিতে পারি, কিন্তু অন্য কোনো গাঢ় লিকুইড যদি খেতে চাই ইটার ভ্যালু হায়ার ভিসকাস ফোর্স বেশি, তখন আমরা কিন্তু ডাইরেক্ট করলে হবে না, ধীরে ধীরে আস্তে আস্তে। হ্যাঁ মধু। এবারে নিউটন ফর্মুলাটা ডিরাইভ করেছে, এবার নিউটনের জিনিস বা কোনো কিছু ডিরাইভ করেছে, যদি তার ফর্মুলা যদি মেনে চলে, ওহমের সূত্র মেনে চলছে যে কন্ডাক্টর, ওহমিক কন্ডাক্টর, না মেনে চলছে নন ওহমিক কন্ডাক্টর। তো সেরকম যদি কোনো ফ্লুইডের মধ্যে যদি ভিসকাস ফোর্স যদি থাকে তখন সেটাকে বলবো কি নিউটনিয়ান ফ্লুইড, যদি না থাকে নন নিউটনিয়ান ফ্লুইড। টাইপস অফ ফ্লুইডের টাইপস কটা টাইপসের, দুটো, নিউটনিয়ান ফ্লুইডস কাকে বলবো, হ্যাভিং viscous force, আর non-Newtonian fluid there is no viscous force যদি না থাকে তখন সেটাকে বলবো কি নন নিউটনিয়ান ফ্লুইড বলবো। আবার ফ্লুইডকে আরো দুটো ভাগে ভাগ করতে পারি, আইডিয়াল ফ্লুইড
যে ফ্লুইডে ভিসকাস ফোর্স 0, দ্যাটস কল আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড। তো আমরা আইডিয়াল ফ্লুইড নিয়ে ভাবনা চিন্তা করতে যাচ্ছি, মানে যে ফ্লুইডের মধ্যে কোনো ভিসকাস ফোর্স নেই। বুঝতে পেরেছ প্রীতম? তুমি প্রীতম, চয়ন বুঝতে পেরেছ? বাহ। তো এই ইটা নিয়ে একটু আরো একটু গভীরে ভাবনা চিন্তা করা যাক। কতক্ষণ হয়েছে দেখো তো? 96 সেকেন্ড হলো আমাকে বলো তো। তো দেখো ক্যাপাসিটি 96 হয়েছে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, বাট রিয়েলিটিতে কিন্তু আইডিয়াল ফ্লুইড পাওয়া যায় না, প্রত্যেকের ভিতরে ভিসকাস থাকে। ইউনিট ডাইমেনশন অফ ইটা, ইটা এর তাহলে ইটা সমান কত পাচ্ছি? a বাই a ইন্টু ডিবি বাই ডিএক্স। তাহলে ইটার ডাইমেনশন যদি ভাবো ফোর্সের ডাইমেনশন বাই এরিয়ার ডাইমেনশন ইন্টু ডিবি বাই ডিএক্স এর ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন m l t টু দি পাওয়ার -2, এরিয়ার ডাইমেনশন l2, ভেলোসিটির ডাইমেনশন এটা dv মানে ভেলোসিটি ডাইমেনশন lt -1, dx মানে লেন্থের ডাইমেনশন l। l কেটে দাও, s করে তাহলে কত হবে? m l -1 t -1, that is the ইটার ডাইমেনশন। ইউনিট যদি ভাবো, ইউনিট সিজিএস যদি ভাবো, ফোর্সের ইউনিট কি? ডাইন, এরিয়া ইউনিট সেন্টিমিটার স্কোয়ার, ভেলোসিটি ইউনিট কি? সেন্টিমিটার পার সেকেন্ড, আবার ডিরেকশন ইউনিট সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে কত হবে? ডাইন সেন্টিমিটার -2 সেকেন্ড। এসআই তে যদি ভাবো নিউটন মিটার -2 টু সেকেন্ড। এবারে আমরা খুব ভালো একটা জিনিস নিয়ে ডিসকাশন করব, সেটা হলো ক্রিটিক্যাল ভেলোসিটি। এই চুপ হয়ে গেছে? আচ্ছা আমি বাইরে চল, বাইরে যা। হ্যাঁ যাও, 2 মিনিট মতো পড়াবো। দেখো ক্রিটিক্যাল ভেলোসিটি, এই যারা যারা অনলাইনে আছো কিছু মনে করবে না, ওরা পড়াশোনা করছে না, ওরা বসে আছে দর্শক। এই এই একটা ছাত্র এই ডেকোরেশন করতে এসেছে, দেখো দেখো। তো দেখো ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি? কোন একটা ফ্লুইড একটা নির্দিষ্ট ভেলোসিটি পর্যন্ত স্ট্রিমলাইনে ফ্লো করতে পারবে। ভেলোসিটি তার থেকে একটু যদি ইনক্রিজ করো, একটু যদি বাড়াও, ফ্লুইড আর স্ট্রিমলাইন ফ্লোটাকে ধরে রাখতে পারবে না, তখন টার্বুলেন্ট হয়ে যাবে। এটাকে বলা হয় কি? ক্রিটিক্যাল ভেলোসিটি। জাস্ট আমি এক্সাম্পল নিচ্ছি, ফ্লুইডের ভেলোসিটি গুলো আমি লিমিট লিখছি 1 মিটার পার সেকেন্ড, 2 3 4 5 6 7 7 এতগুলো, এই এতগুলো ভেলোসিটি যাওয়ার, এতগুলো ভেলোসিটি যাওয়া, এতগুলো ভেলোসিটিতে মুভ যদি করে, 1 মিটার পার সেকেন্ডে মুভ করলে স্ট্রিমলাইন শো করছে, 2 তে স্ট্রিমলাইন শো করছে, 3 4 7 এ স্ট্রিমলাইন শো করছে। যখনই 7.1 এ যখন চলে এলো আর স্ট্রিমলাইন ধরে রাখতে পারলো না, টার্বুলেন্ট ফ্লোতে ফ্লো করে গেল। ম্যাক্সিমাম যে ভেলোসিটি পর্যন্ত তার স্ট্রিমলাইন ফ্লোটা মেইনটেইন করতে পারবে, দ্যাটস কল্ড ক্রিটিক্যাল ভেলোসিটি। মানে 7 মিটার পার সেকেন্ড হলো কি ক্রিটিক্যাল ভেলোসিটি। কি করে চেক করবে তুমি ক্রিটিক্যাল ভেলোসিটি কত? ধরো কোন একটা ফ্লুইড ফ্লো করে যাচ্ছে, তো
কোন একটা লাল কালি কোনো ধরে নাও কোন একটা কালার তুমি দিলে, কালার গুলো কি হবে একটা নির্দিষ্ট ভেলোসিটি ধীরে ধীরে ইনক্রিজ করছো, কালার গুলো কি হবে এই বরাবর কোন একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে যাচ্ছে। ভেলোসিটি বাড়াতে বাড়াতে এমন একটা ভেলোসিটি অ্যাটেন্ড করে নিয়ে গেলে তারপরে কালারটা ঘুরিয়ে গেল, কি হয়ে যাবে এরকম ঘুরিয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম যে ভেলোসিটি অ্যাটেন্ড করার পরে কালারটা ঘুরিয়ে যায় তখন মানে কি সেই ভেলোসিটি মানে কি ভুলিয়ে যাচ্ছে, মানে কি ইরেগুলার মোশনস হয়ে যাচ্ছে, মানে কি টার্বুলেন্ট ফ্লোতে ফ্লো করে যাচ্ছে। এটাকেই বলছি কি ক্রিটিক্যাল ভেলোসিটি। তো ক্রিটিক্যাল ভেলোসিটিটা কার কার উপর ডিপেন্ড করে আছে? ক্রিটিক্যাল ভেলোসিটিটা ভিসি দিয়ে ডিফাইন করছি। হোয়াট ইজ ক্রিটিক্যাল ভেলোসিটি? ভেলোসিটি অ্যাট হুইচ দ্য ফ্লুইড শোজ রেগুলার মোশনস। ওর থেকে বেশি হয়ে গেলে সেই ইরেগুলার মোশনসে চলে যায়। দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড, ডেনসিটির উপর ডিপেন্ড করে থাকবে। আর একটা হলো কি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির উপর ডিপেন্ড করে থাকবে। আর একটা হলো কি ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ ডেনসিটি, যে ফ্লুইড আছে ফ্লুইডের ডেনসিটির উপর ডিপেন্ড করে থাকবে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির উপর ডিপেন্ড করে থাকবে। আর একটা হলো কি যে কন্টেনারের মধ্যে দিয়ে পাস করছে তার রেডিয়াসের উপর, ধরো এটা রেডিয়াস যে সিলিন্ডারের মধ্যে দিয়ে পাস করছে যে পাইপের মধ্যে দিয়ে তার রেডিয়াসের উপর ডিপেন্ড করে থাকছে। তো কিভাবে ডিপেন্ড করে আছে আমরা, কোনটা প্রপোর্শনাল না ব্যস্তানুপাতিক সেটা তো জানি না, সেই জন্য আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করব। ধরে নিই ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দা রো এর এক্স এর পাওয়ারের সাথে প্রপোর্শনাল। দেখো এক্স যদি 1 হয় তাহলে কি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। -1 যদি হয় তাহলে কি হবে ইনভার্সলি প্রপোর্শনাল। এরকম বের করব। আবার কি ইটা এর সাথে ওয়াই এর পাওয়ারের সাথে প্রপোর্শনাল, আরেকটা হলো কি আর এর জেড এর পাওয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে ভিসি প্রপোর্শনাল টু রো টু দি পাওয়ার এক্স, ইটা টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। প্রপোর্শনাল দিলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো কে, আর টু দি পাওয়ার জেড। এই কেটাকে বলা হয় রেলন্স নাম্বার, রেলন্স নাম্বার। তো রেলন্স নাম্বার একটা পার্টিকুলার লিমিট আছে, ওই লিমিট পার হয়ে গেলেই তাহলে মনে রাখবে, ওই লিমিট পার হয়ে গেলেই তাহলে কি হবে ফ্লুইড শো করবে কি কে এর ভ্যালু যত বেশি হবে ক্রিটিক্যাল ভেলোসিটি তত বেশি হবে। মনে রাখবে ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটি নিয়ে মুভ করে তখন একটা ফ্লুইড ফ্লো করছে, ভি এর ভ্যালু যদি ক্রিটিক্যাল ভেলোসিটির সমান বা ইকুয়াল যদি হয় বা তার সমান বা তার থেকে কম যদি হয় তাহলে ফ্লুইড স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করবে। কোন ফ্লোতে ফ্লো করবে? স্ট্রিমলাইন। এর থেকে কম যদি হয় বা সমান যদি হয় স্ট্রিমলাইন ফ্লো। যদি ভি এর ভ্যালু ক্রিটিক্যালের থেকে যদি বেশি যদি হয়ে যায় টার্বুলেন্ট ফ্লো শো করবে। ওকে, তো আমরা স্ট্রিমলাইন নিয়ে ভাবনা চিন্তা করছি। কে এর ভ্যালু যত হায়ার, ডিফারেন্ট ফ্লোটের জন্য ডিফারেন্ট, কে এর ভ্যালু যত হায়ার হবে স্ট্রিমলাইন ফ্লোটা তত কি হলো কনস্ট্যান্ট, একটা নাম্বার থাকে, একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে থাকে, ভিসি এর ভ্যালু ততটা হায়ার হবে। কে ভ্যালু লো হলে ভিসি এর ভ্যালু লো হয়ে যাবে। যেরকম একটা তুমি ধরতে পারো ধোঁয়া একটা পার্টিকুলার ফ্লোতে ফ্লো করছে স্ট্রিমলাইন, তারপরে কিছুক্ষণ বাদে কি ঘুরিয়ে যাচ্ছে, ওটা কেউ সিগারেটের ধোঁয়া, কে এর ভ্যালু ফিক্সড আছে, তারপরে গিয়ে তারপরে কি হবে ঘুরিয়ে যাচ্ছে, মানে কি ক্রিটিক্যাল ভেলোসিটি ওভারকাম করার পরে কিছু ইরেগুলার হয়ে গেছে। তো ক্রিটিক্যাল ভেলোসিটি এক্সপ্রেশনে চলে আসে বেশি কিছু না বলে। আচ্ছা তখন এটা হলো এই কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন নেই, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি ডাইমেনশন মানে ভেলোসিটি ডাইমেনশন যেভাবে রো এ প্রত্যেকে ডাইমেনশন ভাবে লিখছি, ডাইমেনশন। আচ্ছা ভেলোসিটি ডাইমেনশন কত? এল টি মাইনাস 1, তো এম নেই তাহলে এম টু দি পাওয়ার 0 লিখবো, এল এর পাওয়ার 1 টি মাইনাস 1। আর ইটা হলো ডেনসিটি ডাইমেনশন কত? মাস বাই ভলিউম, তাহলে এম এল মাইনাস 3 টু দি পাওয়ার এক্স,
ইটা এর ডাইমেনশন তো একটু আগেই করেছো, আমি দেখে দেখেই বলে দিই। ইটা এর ডাইমেনশন m l মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই, আর আর হলো l এর ডাইমেনশন টু দি পাওয়ার z। এটাকে যদি সাজিয়ে নাও তাহলে m এর ডাইমেনশন কত হয়ে যাবে x প্লাস ওয়াই, m এর পাওয়ার, l এর পাওয়ার কত হয়ে যাবে এটা মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস z, আর টাইমের ডাইমেনশন কত হবে t মাইনাস ওয়াই। বোথ সাইডে কম্পেয়ার করো, তাহলে এখানে x প্লাস ওয়াই সমান কত 0 পাওয়ার পাওয়ার, এখানে l এর পাওয়ার মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস z ইকুয়ালস টু 1, t এর পাওয়ার মাইনাস 1 ছিল আর এই পারে কত মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, y সমান কত পাচ্ছ 1, y সমান 1, y যদি 1 হয় তাহলে x প্লাস y সমান কত হবে x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত হবে মাইনাস 1, তাহলে মাইনাস 3, x এর ভ্যালু মাইনাস 1 মাইনাস y এর ভ্যালু 1 প্লাস z ইকুয়ালস টু 1, তাহলে 3 মাইনাস 1 প্লাস z ইকুয়ালস টু 1, তাহলে z ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে z এর তাহলে আমরা কি পাচ্ছি vx ইকুয়ালস টু সরি vc ইকুয়ালস টু রেলন্স নাম্বার k, রো এর পাওয়ার কত x ছিল, x এর ভ্যালু মাইনাস 1 রো টু দি পাওয়ার মাইনাস 1, আর ইটা এর পাওয়ার কত পেয়েছো y, ইটার পাওয়ার y, y এর ভ্যালু 1, আর r এর পাওয়ার z মানে মাইনাস 1, তাহলে কি পাচ্ছ k ইটা বাই রো ইনটু r, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ড করে আছে কিভাবে ইটা এর সাথে প্রপোর্শনাল, আর রো এর সাথে ইনভার্স প্রপোর্শনাল, রেডিয়াসের সাথে ইনভার্স প্রপোর্শনাল। যার ডেনসিটি যত বেশি তত গাঢ় ক্রিটিক্যাল ভেলোসিটি কম হয়ে যাবে। ক্রিটিক্যাল ভেলোসিটি কম মানে কি একটু স্পিড বেড়ে ভেলোসিটি বাড়ালেই সঙ্গে সঙ্গে ইরেগুলার প্যাটার্নে মুভ করবে, ঠিক আছে। এবারে দেখো ইটা যদি 0 হতো কোন একটা নন ভিসকাস ফ্লুইড, এটা যদি 0 হয় ক্রিটিক্যাল ভেলোসিটি 0, ক্রিটিক্যাল ভেলোসিটি 0 হওয়া বলতে কি বোঝে 0 স্পিডে, একটা জিনিস বোঝো 0 ক্রিটিক্যাল ভেলোসিটি 0 মানে কি ওর থেকে স্পিড মানে কোন একটা ফ্লুইড ফ্লো করছে এটা সাডেন স্পিডে 0 নয়, বাট ক্রিটিক্যাল ভেলোসিটি 0 হবে কার, এটা যদি 0, এটা 0 মানে কোন ফ্লুইডের কথা বলেছিলাম নন নিউটনিয়ান সরি নন ভিসকাস ফ্লুইড, তাহলে নন ভিসকাস ফ্লুইডে এটা 0 হয়ে গেলে ক্রিটিক্যাল ভেলোসিটি 0, ক্রিটিক্যাল ভেলোসিটি 0 হওয়া বোঝাচ্ছে মানে কি 0 থেকে বেশি স্পিডে মুভ করলে তাহলে কি হবে ইরেগুলার মোশনস মুভ করবে মানে কি টার্বুলেন্ট মোশন, তাহলে স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করতে গেলে মাস্ট বি ফ্লুইডের মধ্যে ভিসকোসিটি থাকতেই হবে, ভিসকোসিটি যদি না থাকে সেই স্ট্রিমলাইন ফ্লোতে ফ্লো করবে না, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এবারে এইটা তুলে একটু উঁচু দিয়ে আচ্ছা এটাকে আমি, এটা তোমরা তো দেখতে পাচ্ছ না, ভিসি সমান কে ইন্টু ইটা বাই রো ইন্টু আর, এটাই। আমি একটু ভুল করে বলছি। তো মনে রাখবে তাহলে রেগুলার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লোতে যদি হয় অলওয়েজ সে কন্টিনিউটির ইকুয়েশনসটা ফ্লো মানে মেনটেন করে চলছে। আমি একটা প্রবলেমস দেখিয়ে দিচ্ছি, প্রবলেমসটা দেখিয়ে দিয়ে ছেড়ে দেবো। সেটা হলো ধরে নাও একটা কম্বিনেশনস অফ টিউব আছে, কিরকম ছবিটা ঠিক মনে পড়ছে না কেন, দাঁড়া প্রবলেমস দেখলে মনে পড়বে। আচ্ছা
না না নর্মাল আগে এই হয়ে গেছে দাঁড়া এই দিক থেকে ফ্লুইড ফ্লো করছে এর ক্রস সেকশন এরিয়া আলফা 1 এর ক্রস সেকশন এরিয়া আলফা 2 এর ক্রস সেকশন এরিয়া আলফা 3 তো এখানকার ভেলোসিটি v1 v স্পিডে এখানে ভেলোসিটি v2 এখানকার এই নলের মধ্যে কত ভেলোসিটি নিয়ে ফ্লুইড ফ্লো করবে এইদিকে ফ্লো করা মানে কি এখান দিয়েও পাস করবে কিছুটা এখান থেকে পাস করবে তাহলে এখান থেকে 1 সেকেন্ডে যত মাসের ফ্লুইড ফ্লো করে বেরিয়ে যাচ্ছে তাহলে এখান থেকে কি হবে না সোর্স না সিঙ্ক মানে কি 1 সেকেন্ডে যতগুলো এন্ট্রি করবে তাহলে কি হবে এর 1 সেকেন্ডে যতটা এন্ট্রি করছে প্লাস এর 1 সেকেন্ডে যত এন্ট্রি করবে সেটা হলো কি সেটা ইকুয়ালস টু কত হবে এখানে এই ক্রস সেকশনস এর মধ্যে 1 সেকেন্ডে যতটা এখান থেকে ফ্লোয়িং আউট তার ইকুয়াল হয়ে যাবে তাহলে এর ক্রস সেকশনস এর মধ্যে কতটা এন্ট্রি করছে আলফা 1 v1 কন্টিনিউটি ইকুয়েশনস থেকে এটা ইকুয়ালস টু কত হবে এটা 1 সেকেন্ডে ফ্লো আলফা 3 এখানে ভেলোসিটি v তাহলে v সমান কত হবে আলফা 1 v1 মাইনাস আলফা 2 v2 বাই আলফা 3 কোন একটা ক্রস সেকশনসে ভেলোসিটি বার করতে দেবে মানে কি যার ভিতর দিয়ে এন্ট্রি করছে 1 সেকেন্ডে এর ভিতরে যত অ্যামাউন্টের ফ্লুইড এন্ট্রি করবে ইকুয়ালস টু এর ভিতর থেকে ফ্লোয়িং আউট প্লাস এর ভিতর থেকে ফ্লোয়িং আউট 1 সেকেন্ডে পাসিং ফ্লুইড সমান কত রেট অফ মানে কি রেট অফ ফ্লো অফ ফ্লুইডটাকে বোঝাচ্ছে ব্যাস এবং থাকলো